হেরার চোখে তখন পানি চিকচিক করছিল, কিন্তু সেই পানির মাঝেও ছিল ভীষণ আত্মসম্মান। নাভান কয়েক সেকেন্ড চুপ করে তাকিয়ে রইল হেরার দিকে। হয়তো সে নিজেও বুঝতে পারেনি এই মেয়েটা এতটা দৃঢ় হয়ে তার সামনে দাঁড়াতে পারবে। আর হেরা, তার বুকের ভিতর তখন ঝড় বয়ে যাচ্ছে। কারণ সে যতই নিজেকে শক্ত দেখাক না কেন, নাভানের কথাগুলো তাকে ভেতর থেকে ভীষণভাবে আঘাত করেছে। রাত অনেক গড়িয়ে গেছে। শহরের অভিজাত ক্লাবটার ভেতর তখনও মৃদু আলো জ্বলছে। কাচের গ্লাসে বরফ ঢালার টুংটাং শব্দ, হালকা মিউজিক আর সিগারেটের ধোঁয়ায় চারপাশ ঝাপসা। এক কোণে বসে আছে নিলয়। চোখ দুটো রক্তি, মেলোমেলো চুল, হাতে আধা ভর্তি ড্রিঙ্কের গ্লাস। কিন্তু আজ তার নেশা মদের না, তার নেশা একটাই, হেরা। সামনের সোফায় বসে থাকা সিয়াম বিরক্ত গলায় বলে উঠল। এত ড্রিঙ্কস করিস না দোস্ত, নিজেকে শেষ করে ফেলছিস। নিলয় হঠাৎ গ্লাসটা শক্ত করে ধরে অস্পষ্ট গলায় বলে উঠল। আমার হেরাকে লাগবে, আমার হেরাকে চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমি আমার হেরাকে চাই। তার কণ্ঠে এমন এক উন্মাদনা ছিল যেন পৃথিবীর সবকিছু হারিয়ে ফেললেও সে তার হেরা ফুলকে হারাতে পারবে না। সিয়াম দীর্ঘশ্বাস ফেলে মাথা নাড়ল। তোকে আগেই বলেছিলাম, মেয়েদের বিশ্বাস করতে নেই। ওই মেয়ে তোর সাথে এতদিন থেকে এখন নাবানকে পেয়ে ভুলে গেছে। সব মেয়ে এক। কথাটি শেষ হতেই নিলয়ের চোখ মুহূর্তে জ্বলে উঠল। সে ঝটকা মেরে উঠে দাঁড়িয়ে সিয়ামের কলার চেপে ধরল। মেয়ে বলছিস কেন? সম্মান দিয়ে কথা বল। আর একবার আমার হেরাকে নিয়ে বাজে কথা বললে বলে দেব তুই আমার বন্ধু। সিয়াম থমকে গেল। নিলয়ের চোখে তখন ভয়ঙ্কর এক ভালোবাসা, যে ভালোবাসা মানুষকে পাগলও বানায়, ধ্বংসও করে। ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা ন্যান্সি ধীরে ধীরে এগিয়ে এলো। মেয়েটার চোখ টলমল করছে। এতক্ষণ ধরে চুপচাপ শুনছিল সে, কিন্তু আর পারল না, কাপা গলায় বলে উঠল। কি ভুল বলছে সিয়াম? তুমি ওই মেয়ের জন্য নিজেকে শেষ করে দিচ্ছ নিলয়। কি জাদু করেছে ওই মেয়ে তোমার উপর? নিলয় বিরক্ত চোখে তাকালো, কিন্তু ন্যান্সি থামল না। আমি প্রথম দিন থেকেই বলছি, হেরা তোমাকে ভালোবাসে না। তুমি শুধু নিজেকে কষ্ট দিচ্ছ। অথচ আমি আমি তো আজও তোমাকে পাগলের মতো ভালোবাসি। শেষ কথাটা বলতে বলতে ন্যান্সির গলা ভেঙে গেল। সে ধীরে ধীরে নিলয়ের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে তার। তুমি আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছ, অপমান করছো, তবুও দেখো আমি যেতে পারিনি। একটা মেয়ের ভালোবাসা কতটা গভীর হলে সে নিজের সম্মান ভুলে একজন পুরুষের কাছে পড়ে থাকতে পারে জানো? চারপাশ নিস্তব্ধ। ন্যান্সি বুক চেপে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠল। আমি তোমাকে ভালোবাসি নিলয়, এতটাই ভালোবাসি যে তোমার পাশে অন্য কাউকে ভাবলেই আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। তুমি চাইলে আমি পুরো পৃথিবীর বিরুদ্ধে যেতে পারি, তোমার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। তার কণ্ঠে অসহায়তা ছিল, ছিল নিঃস্বার্থ ভালোবাসা, আর্তনাদ। কিন্তু নিলয়ের মুখে কোনো কোমলতা ফুটল না, বরং সে দাঁতে দাঁত চেপে টেবিলের উপর থাকা গ্লাসটা শক্ত করে ধরে বলল। স্টপ, এখনই বন্ধ করে সব। তার গর্জনে সবাই কেঁপে উঠল। আর একটা শব্দ বলবি না। গ্লাসটা দেখছিস? ভেঙে পুরোটা তোর পেটে ঢুকিয়ে দেবো। ন্যান্সি কেঁপে উঠল, তবুও চোখ সরালো না। নিলয় পাগলের মতো চুলে হাত চালিয়ে বলতে লাগলো। তোদের দেখলি আমার ঘৃণা হয়, যারা বিয়ের আগে নিতে শরীর বিলিয়ে দিতে দুবার ভাবে না। ন্যান্সি এবার ধীরে বলে উঠল। মেয়েদের বেলায় এসব কেন? কোন বইয়ে লেখা আছে বিয়ের আগে ছেলেরা এসব করতে পারবে? প্রথম প্রথম তো কত মেয়ের সাথে ডেটিংয়ে গিয়েছো, সেটা কি তোমার হেরা জানে? নিলয় হঠাৎ থেমে গেল। কয়েক সেকেন্ড চুপ থেকে ধীরে ধীরে হাসলো। সেই হাসিতে কষ্ট ছিল। না, হেরা জানে না। তারপর বুকের উপর হাত রেখে ফিসফিস করে বলল। হেরা শুধু নিলয়ের দিনকে চেনে, রাতকে নয়। হ্যাঁ, আমি ডেটিং করেছি, অনেক মেয়ের সাথে ঘুরেছি, কিন্তু আমার পবিত্র ফুলটা আসার পর আর কারোর দিকে তাকাইনি আমি। নিলয়ের চোখ বুজে উঠল। আমি তাকে ভালোবেসেছি, এমনভাবে ভালোবেসেছি যে এই জীবন, এই দুনিয়া, এই আখিরাত, সব জায়গায় শুধু তাকে চাই। যে কিছুর বিনিময়ে হোক, হেরা আমার। দরকার হলে আমি সব ধ্বংস করে দেব তাকে নিজে করে রাখতে। ন্যান্সি হাউমাউ করে কেঁদে উঠল। নিলয়, তুমি মরিচিকার পেছনে ছুটছ। যে মেয়েটা তোমাকে ভালোই বাসে না তার জন্য নিজেকে শেষ করছো। আর আমি আমি তো তোমার জন্য সব কিছু করতে রাজি। সে নিলয়ের হাত ধরে নিজের কপালে ঠেকালো। একবার, শুধু একবার আমাকে সুযোগ দাও। আমি তোমাকে এত ভালোবাসবো যে তুমি সব ভুলে যাবে। যে নারী তোমাকে ফেলে দিয়েছে, আমি সেই নারীর শূন্যতা আমার ভালোবাসা দিয়ে ভরে দিব। নিলয় ধীরে ধীরে হাত সরিয়ে নিল। তার কণ্ঠ এবার অদ্ভুত শান্ত। না নেত্রী, আমি কারো ভালোবাসা চাই না। এ দুনিয়া তো না,
আখিরাতেও না। সে চোখ বন্ধ করে যেন হেরার মুখ কল্পনা করলো। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। আমি শুধু আমার ফুলের ভালোবাসা চাই। জানো, ওই পবিত্র মুখটার দিকে তাকালে আমি সব ভুলে যাই। আমার ভিতর সব অন্ধকার থেমে যায়। ন্যান্সি কাঁদতে কাঁদতে বলল। পাপিষ্টের ভালোবাসা কখনো পবিত্র হয় না। নিলয় ধীরে ধীরে ন্যান্সির দিকে তাকালো, চোখে অদ্ভুত শূন্যতা। তুই জানিস আমি পাপিষ্ঠ, তাহলে কেন এখনো আমার পিছনে পড়ে আছিস? ন্যান্সি ম্লানে আসলো। কারণ আমি ওই পাপিষ্টকেই ভালোবাসি। পৃথিবীর সবাই তোমাকে দোষী বললেও আমার চোখে তুমি আমার ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসছি, ভালোবাসি, আর মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাব। নিলয় চোখ ফিরিয়ে নিল, তার কণ্ঠ এবার নির্মম। এই দুনিয়া তোর আশা কখনো পূরণ হবে না। আমি তোকে ভালোবাসি না, আর কোনোদিনও বাসবো না। ন্যান্সির বুকটা যেন ছিঁড়ে গেল, কিন্তু নিলয় থামলো না। নিলয় ওপরের দিকে তাকিয়ে বিষাক্ত গলায় বলে উঠল। যদি কোনোদিন আবার হেরা আমার না হয়, তাহলে অভিশাপ লাগুক এই পৃথিবীর সব সুখের ওপর। আমি যেমন চলছি তেমনই সবকিছু চলে যাক, কারণ আমি হেরাকে ছাড়া বাঁচবো না, কখনো না। ন্যান্সি এবার কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে। নিলয়, তাহলে আমার সাথে কেন সময় কাটিয়েছিলে? তুমি সুযোগ দিয়েছো তাই। ন্যান্সির চোখ বেয়ে নীরব অশ্রু গড়িয়ে পড়ল। নিলয় তাকে তাহলে কোনোদিন ভালোই বাসেনি। বুকটা মুহূর্তেই মোচড় দিয়ে ওঠে ন্যান্সির। এই কেমন ভালোবাসা মানুষকে বাঁচাতেও পারে, আবার শেষও করে দিতে পারে। ন্যান্সির চোখ দুটো কান্নায় ফুলে লাল হয়ে আছে। কতদিন হয়ে গেল সে অপেক্ষা করছে নিলয়ের জন্য। প্রতিটা সকাল শুরু হয়েছে একরাশ আশা নিয়ে, আর প্রতিটা রাত শেষ হয়েছে অবহেলা তীব্র যন্ত্রণায়। তবুও সে থেকেছে, ভালোবেসেছে, বিশ্বাস করেছে। কিন্তু আজ যেন তার ধৈর্যের শেষ সীমাটুকুও ভেঙে গেছে। কাপা হাতে চোখের পানি মুছে ন্যান্সি ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে যায়। যাওয়ার আগে একবার পিছনে তাকায় সে। সেই দৃষ্টিতে ছিল অভিমান, ঘৃণা, আর ভেঙে যাওয়া এক পবিত্র ভালোবাসার আর্তনাদ। ভাঙা কণ্ঠে সে বলে ওঠে। শোনো নিলয়, আমার পবিত্র ভালোবাসার মর্যাদা তুমি কখনোই বুঝলে না। যে ভালোবাসায় তোমার জন্য নিজের সব কিছু ত্যাগ করতে রাজি ছিল, সেই ভালোবাসাকেই তুমি পায়ে ঠেলে দিলে। মনে রেখো, তোমার এই পাপিষ্ঠ জীবনে আর কখনো সত্যিকারের ভালোবাসা জুটবে না। আমার মতোই হেরা তোমাকে বারবার ফিরিয়ে দেবে, বারবার অপমান করবে। মিলিয়ে নিও আমার কথা। ওই মেয়েটার জন্য একদিন তোমার ধ্বংস হবে। তুমি শেষ হয়ে যাবে নিলয়, পুরোপুরি শেষ হয়ে যাবে। কথাগুলো বলেই ন্যান্সি আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বেরিয়ে যায় ক্লাব থেকে। তার চলে যাওয়ার শব্দটুকুও যেন ক্লাবের বাতাসকে ভারী করে তোলে। ন্যান্সির শেষ কথাগুলো নিলয়ের কানে বারবার বাজতে থাকে। মুহূর্তের মধ্যেই তার চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। প্রচন্ড রাগে সামনে থাকা গ্লাসটা ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। ঝনঝন শব্দে কাঁচ ছড়িয়ে পড়ে চারদিকে। নিলয় উন্মাদের মতো চিৎকার করে ওঠে, তার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছে। চোখে মুখে এক অদ্ভুত অস্থিরতা। শ্রেয়াম দ্রুত এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। দোস্ত, শান্ত হ। এভাবে মাথা গরম করলে কিচ্ছু হবে না। আগে ঠান্ডা মাথায় ভাব, কোথায় থাকবি, কি করবি, সব প্ল্যান করতে হবে। এক দিয়ে কিছু ঠিক হয় না। কিন্তু নিলয় যেন কিছু শুনছেই না। তার ভিতরের মানুষটা আজ সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে দুহাতে নিজের চুল খামছে ধরে অসহায় কণ্ঠে বলে ওঠে। দোস্ত, আমি শুধু হেরাকে চাই, আমি আর কিছু চাই না। এই জীবন, এই নেশা, এই অন্ধকার সব ছেড়ে দেবো আমি। বিশ্বাস কর, আমি ভালো হয়ে যাব। আমি সত্যি ভালো হয়ে যাব দোস্ত। কিন্তু হেরা, হেরা যদি আমার না হয়, তাহলে আমার পৃথিবীতে আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। আমি বাঁচতে পারবো না। তার কণ্ঠটা ধীরে ধীরে ভেঙে যায়। সিয়াম কিছুক্ষণ চুপ থেকে নিলয়ের দিকে তাকিয়ে থাকে, তারপর নিচু স্বরে প্রশ্ন করে। তুই এই মেয়েটাকে এত ভালোবাসিস কেন বলতো? পৃথিবীতে সুন্দর মেয়ের অভাব আছে নাকি? আর তোর জন্য কত সুন্দর মেয়েরা পাগল জানিস তুই? নিলয় ফাঁকা চোখের সামনে তাকিয়ে থাকে, যেন নিজের ভেতরের অনুভূতিগুলোর ভাষায় সাজানোর চেষ্টা করছে। তারপর খুব ধীরে ধীরে বলে। আমি জানি না দোস্ত, সত্যি জানি না কেন ওকে এত ভালোবাসি। হেরার ওই পবিত্র মুখটা, ওই নিষ্পাপ চোখ, ওই সরলতা আমাকে কোথাও গিয়ে আটকে দিয়েছে। ওর দিকে তাকালে মনে হয় পৃথিবীটা শান্ত হয়ে যায়। ওর সাথে কথা বললে আমার কানে যেন শান্তির সুর বাজে, বুকের ভেতরটা ঠান্ডা হয়ে যায়। দিনে হাজারটা অশান্তির মাঝেও ওর একটা হাসি আমার মন জুড়িয়ে দেয়। হেরাকে দেখলে মনে হয় আবার সব তৃষ্ণা মিটে যায়। ওর সাথে কয়েক কদম হাঁটলেও পুরো দিনটা ভালো কেটে যায় আমার। আমি জানি না এটাকে কি বলে দোস্ত, কিন্তু ওকে ছাড়া আমি নিজেকে কল্পনা করতেও পারি না। নিলয়ের চোখে তখন নেশা নেই, রাগ নেই, শুধু এক গভীর ভালোবাসার ছায়া। ভালোবাসা আসলে অদ্ভুত এক অনুভূতি। এটা রূপ দেখে হয় না, হিসাব করে হয় না। কাউকে বারবার দেখার ইচ্ছে, তার কণ্ঠ শুনলে বুকের ভেতর শান্তি নেমে আসা, তার উপস্থিতিতে নিজের ভাঙা মনটাও ধীরে ধীরে ভালো হয়ে যাওয়া,
এইসবের নামই হয়তো ভালোবাসা। আর সেই ভালোবাসায় আজ নিলয় নামের ছেলেটাকে ধীরে ধীরে ধ্বংস করছে, আবার বদলে দিতেও শিখাচ্ছে। নিলয় ক্লাবের মাঝে নেশা অবস্থায় গানের মঞ্চে গিয়ে গান ধরে, চোখ বন্ধ করে গাইতে থাকে ভাঙা গলায়। সিয়াম অবাক দৃষ্টিতে একজন পাপিষ্ঠ প্রেমিকের পাগলামি দেখে যাচ্ছে। হয়তো সত্যিকারের ভালোবাসা এমনই হয়, একবার যদি কারোর হৃদয় কোনো নির্দিষ্ট মানুষের কাছে আটকে যায় তাহলে পৃথিবীর আর কাউকে ভালো লাগে না। চারপাশে হাজার মানুষ থাকুক, নতুন নতুন মুখ আসুক, তবুও মনটা শুধু সে একজনের কাছেই ফিরে যেতে চায়। নয়তো নিজের চোখের সামনে প্রিয় মানুষটাকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হতে দেখেও কেন একজন মানুষ তাকে ভালোবেসে যায়, কেন ভুলতে পারে না? সেই প্রশ্নের উত্তর আজও সিয়ামের জানা নেই। ন্যান্সিকে সে ভীষণ ভালোবাসে, এতটাই ভালোবাসে যে মেয়েটার সামান্য হাসিও তার বুকের ভিতর আলো জ্বেলে দেয়। অথচ সেই ন্যান্সি আজ নিলয়ের জন্য পাগলামি করে, সবার সামনে নিলয়ের নাম নিয়ে কাঁদে, ছুটে যায়, ব্যাকুল হয়ে ওঠে। এই দৃশ্যগুলো প্রতিদিন সিয়ামের বুকের ভিতর অদৃশ্য ছুরির মতো বিঁধে থাকে, ধীরে ধীরে তাকে ভিতর থেকে শেষ করে দেয়। কিন্তু তবুও সে ন্যান্সিকে ঘৃণা করতে পারে না, কারণ ভালোবাসা কখনো যুক্তি মানে না। কে কাকে ভালোবাসে এইসব দেখে না। ভালোবাসা মানুষকে অদ্ভুত রকমের অসহায় বানিয়ে দেয়। যখন দেখে এত ভালোবাসার পরও প্রিয় মানুষটা বুঝে না তার ভালোবাসার আর্তনাদ, সিয়ামের খুব কাঁদতে ইচ্ছে করে, বুক ফেটে চিৎকার করে বলতে ইচ্ছে করে। কিন্তু ছেলেদের কান্না যেন সমাজ দেখতে পছন্দ করে না, তাই সিয়ামও কাঁদে না, অন্তত প্রকাশ্যে না। সে শুধু নীরবে কষ্ট পায়। গভীর রাতে একা ছাদের কোণে বসে সিগারেটের ধোঁয়ার সাথে নিজের যন্ত্রণা উড়িয়ে দেওয়ার চেষ্টা করে। অথচ ভেতরে ভেতরে সে প্রতিদিন একটু একটু করে ভেঙে যাচ্ছে। সবচেয়ে বড় কষ্ট কি জানো? সে নিজের প্রিয় মানুষটাকে নিজের বন্ধুর জন্য হারিয়ে ফেলছে, তবুও কিছু বলতে পারছে না। নিলয় তার জীবনের সবচেয়ে বড় ঋণ। মানুষটা খারাপ, খুব খারাপ, অবৈধ কাজের সাথে জড়িত, শহরের অন্ধকার জগতের পরিচিত এক নাম। সবাই তাকে ভয় পায়, ঘৃণা করে, পাপিষ্ঠ বলে। কিন্তু সেই পাপিষ্ঠ ছেলেটাই একদিন মৃত্যুর দোরগোড়া থেকে সিয়ামকে ফিরিয়ে এনেছিল। যখন পুরো পৃথিবী মুখ ফিরিয়ে নিয়েছিল তখন নিলয় হাত বাড়িয়ে দিয়েছিল। আত্মীয় স্বজন সবাই দূরে সরে গিয়েছিল। ক্যান্সারে আক্রান্ত বাবা মায়ের চিকিৎসার খরচ জোগাতে জোগাতে সিয়াম তখন প্রায় শেষ হয়ে যাচ্ছিল। ভালো পরিবারের ছেলে হয়েও সৎ পথে টিকে থাকতে পারেনি সে। অনেক চেষ্টা করেছিল, ছোটখাটো চাকরি করেছে, মানুষের দরজায় দরজায় ঘুরেছে। কিন্তু এই সমাজ দরিদ্র আর অসহায় মানুষের সততাকে মূল্য দেয় না। অভাব মানুষকে বদলে দেয়। নিয়তি তাকে ধীরে ধীরে ঠেলে দিয়েছিল অন্ধকার পথে। আর ঠিক তখনই নিলয় তার পাশে দাঁড়িয়েছিল, হয়তো নিজের স্বার্থে, হয়তো বন্ধুত্বের টানে, কিন্তু দাঁড়িয়েছিল। মাথায় ভরসার হাত রেখেছিল। যে কাজ কেউ করেনি সেটা নিলয় করেছিল। বাবা মায়ের চিকিৎসার খরচ থেকে শুরু করে সিয়ামের বেঁচে থাকার শেষ আশাটুকুও সেই মানুষটাই ফিরিয়ে দিয়েছিল। তাই নিলয় পাপিষ্ঠ জেনেও সিয়াম তাকে ছেড়ে যেতে পারে না। ভালো মানুষ তার জীবনে অনেক ছিল, কিন্তু বিপদের দিনে কেউ পাশে দাঁড়ায়নি। কেউ বলেনি ভয় পাস না, আমি আছি। শুধু নিলয় বলেছিল। কিছু হবে না, আমার সাথে থাক। তাই আজও যে কোনো পরিস্থিতিতে সিয়াম নিলয়ের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। মানুষটা যত অপরাধী করুক, যত অন্ধকারেই ডুবে থাকুক, সিয়ামের কাছে নিলয় শুধু একজন অপরাধী না, সে এমন একজন যার কারণে আজও সে পিছিয়ে আছে। আর এই ঋণ কোনোদিন শোধ করা যাবে না। তবুও মাঝে মাঝে গভীর রাতে সিয়ামের বুকটা হাহাকার করে ওঠে, কারণ মানুষটা তার জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারে। তাই তো ন্যান্সির সাথে রিলেশন করার পরও কিছু বলতে পারেনি, চুপচাপ মেনে নিয়েছিল। সে শুধু দূর থেকে দেখে গিয়েছে, নিঃশব্দে, অসহায়ের মতো। গান শেষ হতেই হাঁটু গেড়ে বসে অসহায় বাচ্চাদের মতো এই প্রথম কেঁদে ওঠে নিলয় আজমির চৌধুরী। হাতে থাকা গিটারের তার এমন ভাবে টান দিয়েছে, গিটারের তামার তারগুলো, ধারালো সুতোগুলো এতটাই শক্ত যে নিলয়ের হাত কেটে অঝরে রক্ত পড়তে থাকে। সিয়াম আতকে উঠে। নিলয় হেসে জবাব দেয়। আবার পাপিষ্ঠ হৃদয়ে পবিত্র ফুলের আগমনে ভালোবাসার রক্ত ঝরছে। নিলয় রক্তাক্ত হাত বুকের বাঁ পাশে নিয়ে বলে ওঠে। সামান্য এই রক্ততে কেমন করছিস? আর এই বুকে যে রক্তের ঝর্ণা বয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছিস না দোস্ত? রাত প্রায় 9টা। শহরের অভিজাত কফি শপে ভিআইপি কর্নারটা পুরো দখল করে বসে আছে নাভান, অধীর, সৃজন, ঝিনুক, জাওয়াত খান। সামনে কিছু ফাইল, ল্যাপটপ, পোস্টারের ডিজাইন, কয়েক কাপ ঠান্ডা হয়ে যাওয়া কফি। সব মিলিয়ে পরিবেশটা কাজের বোঝাই যাচ্ছিল। কিন্তু কাজের চেয়ে কথা কাটাকাটি বেশি হচ্ছে। আর সেই ঝামেলার মূল কারণ নাভান। কালো শার্টের হাতা কোণে পর্যন্ত গুটানো, চোখে মুখে সেই চিরচেনা গম্ভীর ভাব। কথা কম বলে, কিন্তু যেটুকু বলে সেটা সরাসরি গিয়ে লাগে সবার বুকে। জাওয়াত খান ফাইল থেকে চোখ না তুলেই বললেন। আমার মেয়ের সাথে কি হয়েছে আজ? তাকে অপমান করার মানে কি? নাভান ব্রুকুচকে তাকালো বাবার দিকে।
চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ ফুটে উঠতেই জাওয়াত খান ধীরে ধীরে কফির কাপে চুমুক দিলেন। তারপর ভারী গলায় বললেন, বিরক্ত হয়ে লাভ নেই শেহজাদ। আমি বাসায় ফিরে আম্মাজানের মুখে যা শুনেছি তারপর চুপ করে থাকা আমার পক্ষে সম্ভব না। আমার মেয়ে যা চাইবে সেটাই হবে। ও ডিভোর্স চাচ্ছে, তাই কি করবে ভাবো। কিছুক্ষণ থেমে সকালে জাওয়াত খান হেরার বলা কথাগুলো মনে করে। বাবা, আমি তোমার ছেলের সাথে থাকতে চাই না। তোমার ছেলেকে বলে দাও সে যেন আমার আশেপাশে আর না আসে, আমার ব্যাপারে কোনো কথা না বলে। আমি এই সম্পর্ক রাখতে চাই না। যত দ্রুত সম্ভব আমাকে এই সম্পর্ক থেকে মুক্তি দাও। তিতির তার সাথে খারাপ বিহেভ করছে আর নাভান তাকে সবার সামনে কথা শুনিয়েছে। নিলয় আবার উল্টোপাল্টা কথা বলেছে, তাই রাগে জিতে এসব বলেছে হেরা বাবাকে, কারণ জানে বাবা বলে দিবে অসভ্য গিটারওয়ালাকে। কথাগুলো বাতাসে ভেসে উঠতেই টেবিলের চারপাশে নেমে এলো নিস্তব্ধতা। নাভান কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে বসে রইল। তার চোখের দৃষ্টি ধীরে ধীরে বদলে যেতে লাগলো, চোয়াল শক্ত হয়ে উঠল, মুখের বিশিগুলো টান টান হয়ে গেল, যেন ভেতরে জমে থাকা রাগ আর অপমান একসাথে বিস্ফোরিত হওয়ার অপেক্ষায়। হঠাৎ টেবিলের উপর রাখা কাচের গ্লাসটা শক্ত করে চেপে ধরল সে। পর মুহূর্তেই তীক্ষ্ণ শব্দ তুলে গ্লাসটায় ফাটল ধরে গেল। ঝিনুক চমকে উঠল। অধীরা আর সৃজন একে অপরের দিকে তাকালো নিঃশব্দে। আর জাওয়াত খান স্থির চোখে তাকিয়ে রইলেন নিজের ছেলের দিকে। ডিভোর্স কথাটা শুনে নাভানের রাগ তখন মাথার উপরে উঠে গেছে। সে ঠান্ডা অথচ বিষাক্ত কণ্ঠে বলল, অভদ্র একটা মেয়ে বানিয়েছো তুমি, একেবারে অবুঝ, কোনো ম্যানার্স জানা না। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও শেখাওনি। পরিস্থিতি না বুঝে বকবক করতে থাকে, আর মেয়ের সাথে তাল মেলাচ্ছ। কেমন বাবা তুমি? বাবা মেয়ে দুইজন এক। জাওয়াত খান কপাল কুচকালো, নাভান থামল না। সত্যি বলতে কি, তোমার মেয়েকে আমার মা কি দেখে ছোটবেলা পছন্দ করেছে এটা একমাত্র উনিই জানে। না নিজে কিছু বুঝে, না কাউকে বুঝতে দেয়। আর মেয়েকে এসব শিক্ষা দিয়েছো তুমি? তোমার কার্বন কপি বানাচ্ছ। জাওয়াত খান এবার ধীরে ধীরে কাপটা নামিয়ে রাখলো। চোখ শুরু করে ছেলের দিকে তাকিয়ে বললেন, আমি আমার মেয়েকে সঠিক শিক্ষা দিয়েছি। চেনা নেই, জানা নেই, হুট করে তোমার ভালোবেসে ফেলবে, মেনে নিবে? নাভান হেসে উঠল ব্যঙ্গ করে। বিয়ে হয়েছে, কবুল পড়েছে, এখন মেনে নেবে না? এখন ডিভোর্স দিতে চাচ্ছে কি পরিকল্পনা? আর তুমি কষিয়ে থাপড় মারলে না কেন? সাহস কত বড় আমায় ডিভোর্স দেওয়ার পরিকল্পনা করা? জাওয়াত খান কফির কাপে চুমুক দিয়ে শান্ত গলায় বললেন, ডিভোর্সের কথা বলাতেই তোমার মুড এমন হয়েছে যেন রাষ্ট্রপতি পদ হারিয়েছ। তুমি একটা সমস্যা জানো? তুমি কিছু হলে রেগে যাও। নাভান মোবাইলের স্ক্রিনে চোখ রেখে শান্ত গলায় বলল। একটা না, অনেক সমস্যা আমার। অধীর মাথা নিচু করলো, সৃজন ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করছে। জাওয়াত খান এবার তাকালেন ছেলের দিকে। আমার মেয়ের সাথে তুমি যেভাবে কথা বলো, অন্য কেউ হলে এতদিনে কি করতো আল্লাহ মালুম। নাভান ধীরে ধীরে চোখ তুলল। চোখ দুটো শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যেই ভয়ঙ্কর ঠান্ডা অ্যাটিটিউড। তোমার মেয়ে অন্য কাউকে বিয়ে করেনি। টেবিলে কয়েক সেকেন্ড সবাই চুপ হয়ে থাকে। জাওয়াত খান ব্রুকুচকে বললেন, তুমি নিজেকে কি ভাবো? নাভান এবার কফির কাপে চুমুক দিল। তোমার জামাই। সৃজন এবার সত্যি সত্যি কাশি তুলে ফেলল। অধীর বিড়বিড় করলো। আমার গম্ভীর ভাইয়ের আত্মবিশ্বাস আলাদা লেভেলের। জাওয়াত খান ঠোঁট বাঁকিয়ে বললেন, জামাই হয়েছ বলে মাথায় উঠবে না। মেয়ে মারলে তবে জামাইয়ের জায়গা নিয়ে দেব। নাভান চেয়ারে হেলান দিয়ে বসে আছে, মুখে সেই চিরচেনা নির্লিপ্ত ভাব, যেন সামনে বসে থাকা মানুষটা তার জন্মদাতা পিতা নন, পাশের বাসার আন্টির হাজব্যান্ড। সে শান্ত গলায় বলল, বাবা, বাবা মেয়ের ক্যারেক্টার একই রকম, না বুঝে কথা বলো। তারপর ভাব দেখো, খুব ইনোসেন্ট। এসব শিক্ষা পেয়ে বড় হয়েছে তুমি, আর মেয়েকে এসব শিক্ষা দিচ্ছ? জাওয়াত খান কফির কাপ নামিয়ে ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। তার নিজের ক্যারেক্টার নিয়ে তারই ছেলে টিপ্পনি কাটছে। তোমাকে তোমার মা এসব শিক্ষা দিয়েছে? বাবার সাথে কিভাবে কথা বলতে হয় শিখাইনি? নাভান মাথা কাত করলো। বাবা তো পাশে ছিল না, তাই কোর্সটা করা হয়নি। থাকলে হয়তো বাবার সাথে ভদ্রভাবে ঝগড়ার সাবজেক্টে পড়ে ফেলতাম। জাওয়াত খান চোখ ছোট করে তাকালেন। কি বলতে যাচ্ছ? তোমার আরো বাবা দরকার ছিল? নাভান গম্ভীর মুখেই বলল, হলে মন্দ হতো না, অন্তত একজন ব্যস্ত থাকলে আরেকজন সময় দিত। সৃজন পাশে বসে কাশি চেপে মরার অবস্থা। জাওয়াত খান এবার রেগে গেলেন। তুমি যে দিনতে নির্লজ্জ হচ্ছ সেটা বুঝতে পেরেছো? নাভান ঠান্ডা গলায় উত্তর দিল, কেন? তোমার সামনে কি আমি তোমার মেয়েকে চুমু খেয়েছে? আর আমি যদি নির্লজ্জ হই তাহলে তুমি কি? এই যে এসে বউয়ের আঁচল ধরে ঘোরো,
সিরিয়াসলি, তোমাদের রোমান্স দেখে মাঝে মাঝে সিঙ্গেল মানুষদের রাইটস নিয়ে ভাবতে হয়। সত্যি বলছে, আই মিন, একটু তো বুঝো, সব এইভাবে কাপল মোডে থাকে না। অধীর নিজের মতোই জুসের গ্লাস হাতে নিয়ে চুপচাপ বসে আছে। তার ভেতরে শান্ত ভাবটা বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই, কিন্তু যারা তাকে চেনে তারা জানে এটা কোনো সাধারণ নীরবতা না। এটা অভিজ্ঞতা তৈরি এক ধরনের নির্লিপ্ততা। তার ভাই যে টোটকাটা সেটা সে জানে। নেপালের সেই ঘটনাটা এখনো তার মাথায় ঘুরে বেড়ায়। সৃজনার ঝিনুককে বলেছিল, কিন্তু তারা যেন কিছু বিশ্বাস করেনি, এমন ভাব ধরেছিল অধীরের কথায়। এবার বুঝুক এই গিটারওয়ালা হিরো, উপরে এক আর ভিতরে আরেক। সৃজনার ঝিনুক একে অপরের দিকে মাঝে মাঝে তাকাচ্ছে, চোখে স্পষ্ট অবিশ্বাস আর কৌতূহল। ঠিক তখনই নাভানের কথা চলতে থাকে। তার কথার ধরন, তার আত্মবিশ্বাস, আর মাঝে মাঝে নির্লজ্জ রকমের খোলামেলা মন্তব্য, সব মিলিয়ে পরিবেশটা আরো অস্বস্তিকর হয়ে উঠছে। নাভানের মুখ থেকে বের হওয়া কিছু কথা শুনে ঝিনুক একবার হঠাৎ থেমে যায়, আর সৃজন ভ্রুকুচকে তার দিকে তাকায়। জাওয়াত খান গলা খাকারি দিয়ে বলে ওঠে নাভানের উদ্দেশ্যে, তুমি কি বাবা মায়ের প্রেম দেখার জন্য গোয়েন্দা লাগিয়েছো? আমাদের মধ্যে ঢুকছে কেন? নাভান দীর্ঘশ্বাস ছাড়ল। জাওয়াত খান ভ্রু তুললেন। তুমি তো আমাদের মধ্যেই ঢুকে পড়ো, কাবাবের হাড্ডির মতো। পার্থক্য হলো তুমি বাবা বলে বেঁচে যাও। এর নির্বাচন এক হাতে সামলাচ্ছে, এত কিছু করছি, বাট তুমি মন্ত্র হওয়ার পর আমার সাথে সবার প্রথম মির্জাফরি করবে, এটা ক্লিয়ার আমার কাছে। জাওয়াত খান চুপ করে তাকিয়ে রইলেন। তুমি কি আমার মেয়েকে ভালোবাসো? নাওমান কয়েক সেকেন্ড চুপ থাকলো, তারপর এমন ভাব করলো যেন প্রশ্নটা তার কাছে আননেসেসারি। ভালোবাসা জিনিসটা তোমাদের বাপ মেয়ের সাথে যায় না। আর অনেস্টলি, তোমার মেয়ের প্রতি আমার কোনো কিউরিয়াসিটি নেই। মাথা ব্যথা ছাড়া আর কিছু দেয় না। জাওয়াত খান ধীরে বললেন, তাহলে আমার মেয়ে থাকুক বা না থাকুক তাতে তোমার কি আসে যায়? নাভান এবার সোজা হয়ে বসলো। আমার সাথে নাম জড়িয়েছে মানে সে আমার অধিকার। এই লজিকটা তুমি আর তোমার মেয়ে দুজনে মাথায় সেভ করে রাখবে। সে একটু থেমে বলল, এখন একটু বিজি আছে, তাই না হলে তোমার মেয়ে যে মুখ দিয়ে ডিভোর্স শব্দটা উচ্চারণ করেছে সে জমান বন্ধ করে দিতাম। মেয়েকে শিক্ষা দাও ভালো মতো, তা না হলে দেখবে এই শেহতাজ খান নাভান কতটা রুট। পরীক্ষা শেষ হয়েছে আজ প্রায় 1 মাস পেরিয়েছে। পুরো ক্যাম্পাসটাই যেন ধীরে ধীরে আবার আগের ছন্দে ফিরছে। ক্লাসের চাপ নেই, লাইব্রেরির সামনে আর আগের মতো ভিড় নেই। তবুও কিছু মানুষের জীবনে যেন অদ্ভুত এক শূন্যতা জমে আছে। নাভান হঠাৎ করে কোথাও চলে গিয়েছিল, কেউ জানে না কোথায়, কেন কিংবা কার জন্য। যাওয়ার আগে শুধু নিজের দায়িত্বগুলো ভাগ করে দিয়েছিল সৃজন, অধীর আর ঝিনুকের উপর। তারপর কোনো খোঁজ নেই, ফোনে না, মেসেজে না, যেন মানুষটা হাওয়ায় মিলে গিয়েছিল। আর এই 1 মাসে সবচেয়ে বেশি বদলে গেছে হেরা। আগের সেই তর্কপ্রিয়, জেদি, চোখে আগুন নিয়ে কথা বলা মেয়েটা এখন অস্বাভাবিক রকম শান্ত। এতটাই শান্ত যে তাকে দেখে ভয় লাগে। সে আর অযথা কারোর সাথে ঝগড়া করে না, কাউকে উত্তর দেয় না, এমনকি তিতিরের কটাক্ষেও খুব একটা প্রতিক্রিয়া দেখায় না। তবে তিতির থেমে থাকার মেয়ে নয়। সেদিন ক্যাম্পাসে সবার সামনে নাভানের বলা কথাগুলো এখনো বুকের ভিতর কাটার মতো বিঁধে আছে তার। অপমানটা হয়তো খুব বড় ছিল না, কিন্তু মানুষটার আচরণটাই তাকে ভেঙে দিয়েছিল। তাই এরপর আর ভুলেও নাভানের সাথে কথা বলেনি হেরা। অথচ মনের ভেতরটা প্রতিদিন তাকে খুঁজেছে। কফি শপে জাওয়াত খানের সাথে সেই কথোপকথনের পর থেকে হেরা যেন আরো গুটিয়ে গিয়েছিল। পরীক্ষার শেষ দিনটাতেও সবাই যখন হাসি আড্ডায় ব্যস্ত, হেরা তখন চুপচাপ জানালার পাশে দাঁড়িয়েছিল। তার চোখে তখন এক অদ্ভুত শূন্যতা। নাভান কি সত্যি এত ব্যস্ত ছিল যে একবারও খোঁজ নেওয়ার সময় পায়নি? এই প্রশ্নটাই প্রতিদিন তাকে ভেতর থেকে পোড়াতো। তবে এই পুরো 1 মাসে সৃজনার অধীর ছায়ার মতো পাশে ছিল হেরার। তিতির যখনই কোনোভাবে তাকে অপমান করার চেষ্টা করেছে, ওরা দুজন ঠিক দেয়াল হয়ে দাঁড়িয়েছে। একদিন ক্যান্টিনের সামনে তিতির ইচ্ছে করেই বলেছিল, কিছু মানুষকে দেখলে করুণা লাগে, নিজেকে সামলাতে পারে না, আবার বড় বড় স্বপ্ন দেখে। হেরা কিছু বলার আগে অধীর ঠান্ডা গলায় বলেছিল, নিজেকে ছোট না করলে অন্য কাউকে ছোট দেখানো যায় না তিতির। আর পাশে থাকা সৃজন তীক্ষ্ণ চোখে তাকিয়ে যোগ করেছিল, বনুকে নিয়ে আর একটা কথা বললে ভালো হবে না। সেদিন পুরো পরিবেশটাই থমকে গিয়েছিল। হেরা অবাক চোখে তাকিয়েছিল ওদের দিকে, কারণ এই 1 মাসে সে বুঝেছে রক্তের সম্পর্কের বাইরেও কিছু মানুষ থাকে যারা নিঃশব্দে আগলে রাখে। তবুও রাতের বেলা একা হলে নাভানের কথাই মনে পড়ে তার। ছেলেটার রাগী চোখ, হঠাৎ করে ধমক দেওয়া, আবার অদ্ভুতভাবে আগলে রাখা, সবকিছু অভিমান বড় অদ্ভুত জিনিস। যাকে সবচেয়ে বেশি মিস করা হয়, অভিমানটাও তার উপরই সবচেয়ে বেশি জমে। হেরার বুক জুড়ে এখন ঠিক ততটাই জমে আছে না বলা আজ একটা অভিযোগ।
অভিযোগগুলো কিসের, কেন, তা সে নিজেও স্পষ্ট করে জানে না। শুধু জানে ভেতরে ভেতরে কিছু একটা তাকে প্রতিনিয়ত পোড়াচ্ছে। একটা অদ্ভুত অস্থিরতা, একরাশ অভিমান আর না পাওয়া অনুভূতি তার বুকের ভেতর জট বেঁধে আছে। 1 মাসে নাভান একবারও তার সামনে আসেনি, ফোন করেনি, এমনকি তার কণ্ঠস্বর পর্যন্ত শোনেনি হেরা। অথচ অদ্ভুতভাবে এই নীরবতাটাই তাকে আরো বেশি অস্থির করে তুলেছে। রাত গভীর হলে বুকের ভেতর হাহাকার করে ওঠে। কেন নাভান আর আসে না? কেন তাকে খুঁজে না? কেন একবারও জোর করে বলে না, তুমি আমার স্ত্রী? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে হেরা আরো বেশি ক্লান্ত হয়ে পড়ে। সে নিজেকেই বুঝতে পারে না যে মানুষটাকে সে এতদিন ধরে দূরে ঠেলে দিতে চেয়েছে আজ তার অনুপস্থিতি কেন এত কষ্ট দিচ্ছে। হেরা চোখ বন্ধ করলেই মনে পড়ে সে অনাকাঙ্ক্ষিত বিয়ের কথা। একটা জোরপূর্বক সম্পর্ক, যে সম্পর্ক তার কোনো মতামত ছিল না। নাভান জোর করেই তাকে নিজের জীবনের সাথে বেঁধে ফেলেছিল। হেরা সেই দিনটাকে আজও মন থেকে মেনে নিতে পারেনি, কারণ তার হৃদয়ে তো আগে থেকে আরেকজন ছিল, তার প্রথম ভালোবাসা। তার গোপন অনুভূতি, কিশোরীর মনে জন্মানো সেই নিষ্পাপ অনুভূতি আজও হেরার বুকের গভীরে জীবন্ত। এমন একজন মানুষ যাকে সে পুরোপুরি কখনো পায়নি, তবুও অদ্ভুতভাবে ভালোবেসে গেছে। সেই প্রথম প্রেমের স্মৃতি এখনো তাকে তাড়া করে বেড়ায়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। বিয়ের পর থেকে নাভানের উপস্থিতি, তার জোর করে যত্ন নেওয়া, অধিকার ফলানো, রাগ, অভিমান সবকিছু ধীরে ধীরে হেরার ভেতরে অন্যরকম একটা অনুভূতির জন্ম দিয়েছে। আর সেই অনুভূতিটাই এখন তাকে সবচেয়ে বেশি ভয় দেখায়। কারণ সে বুঝতে পারছে না সে আসলে কাকে ভালোবাসে, তার প্রথম প্রেমকে, নাকি সেই মানুষটাকে যাকে সে সারাক্ষণ ঘৃণা করার চেষ্টা করেছে। নাভানকে ভাবতে গেলেই তার রাগ হয়। মনে হয় এই মানুষটা তার জীবনটা এলোমেলো করে দিয়েছে, তার স্বাধীনতা কেড়ে নিয়েছে, তাকে একটা সম্পর্কে বেঁধে ফেলেছে যেটা সে কখনো চায়নি। তবুও নাভান দূরে চলে গেলে বুকের ভিতর শূন্য লাগে, তার কণ্ঠটা না শুনলে অস্থির লাগে। কেউ যখন নাভানের নাম নেয়, হেরার মন অকারণে থমকে যায়। এই দ্বন্দ্বই ধীরে ধীরে তাকে নিঃশেষ করে দিচ্ছে। একদিকে তার প্রথম ভালোবাসার স্মৃতি, অন্যদিকে নাভানের অদৃশ্য টান। দুই অনুভূতির মাঝখানে দাঁড়িয়ে হেরা যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। তাই সে সিদ্ধান্ত নিয়েছে ডিভোর্স চাই, এই পবিত্র সম্পর্ক থেকে মুক্তি চায়। কারণ যতদিন নাভানের নাম তার নামের পাশে জড়িয়ে থাকবে ততদিন সে শান্তি পাবে না। সে বাবাকে বলেছে, বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। সবাই যেন এই সম্পর্কটাকেই টিকিয়ে রাখতে চায়, অথচ কেউ বুঝতে চায় না প্রতিদিন ভেতরে ভেতরে কতটা ভেঙে যাচ্ছে হেরা। সে মুক্তি চায়, নিজেকে এই অদ্ভুত টানাপোড়েন থেকে মুক্ত করতে চায়। ক্যাম্পাসের কোলাহল কিছুটা থেমে গেলেও শহরের বাতাসে এখন অন্য এক উত্তেজনা, নির্বাচন। চারদিকে পোস্টার, মাইকিং, মিছিল আর ক্ষমতার হিসাব নিকাশ। অধীর, সৃজন আর নাভান তিনজনই এখন ভীষণ ব্যস্ত। বিশেষ করে নাভান দিনের বেশিরভাগ সময় কাটছে নির্বাচনী প্রচার প্রচারণায়। কখনো দলীয় মিটিং, কখনো কর্মীদের সঙ্গে আলোচনা, কখনো আবার বিভিন্ন এলাকায় ঘুরে মানুষের সমস্যার কথা শোনা। জাওয়াত খানও এখন রাজনীতির মাঠে বেশ সক্রিয়। যদিও রাজনীতি কখনোই তার পছন্দের জায়গা ছিল না, ছোটবেলা থেকেই বাবার রাজনৈতিক জীবন দেখে বড় হয়েছে ঠিকই, কিন্তু নিজের কখনো এই জগতে আসার ইচ্ছে ছিল না তার। তবুও অদ্ভুতভাবে সে জড়িয়ে গেছে এই ক্ষমতার খেলায়। কেন জড়িয়েছে তার সঠিক কারণ আজও কেউ জানে না। হয়তো আরো গভীরে লুকিয়ে আছে অন্য কোনো কারণ। এদিকে অ্যাডভোকেট এমএলএ কাজল খান আপাতত চুপচাপ আছেন। তার এই নীরবতা শামসুলকে ভাবিয়ে তুলেছে, কারণ সে জানে কাজল খান কখনো অকারণে নীরব থাকেন না। এখন তাকে বিরক্ত করার মতো কেউ নেই, সবাই ব্যস্ত নিজেদের কাছে। আর সেই ফাঁকে সে নীরব তথ্য সংগ্রহ করে যাচ্ছে। শামসুল আসমির চৌধুরীর বিরুদ্ধে কিছু একটা খুঁজছে সে, এমন কিছু যা পুরো খেলাটাই বদলে দিতে পারে। অন্যদিকে বিরোধী দলে শামসুল আজমির চৌধুরী আর তার ছেলে নিলয় চৌধুরী একসাথে মাঠে নেমেছে। বাপ ছেলে দুজনের চোখে এখন একটাই লক্ষ্য, যে কোনো ভাবে ক্ষমতা দখল করা। জাওয়াত খানের প্রতীক বাঁশমার্কা আর শামসুল আজমির চৌধুরীর প্রতীক বদনা মার্কা। এই বদনা মার্কা নিয়ে শহরে হাসাহাসি শেষ নেই। প্রচারণার সময় প্রতিপক্ষ কর্মীরা খোঁচা মেরে বলে, ভোটের পর হাতে বদনা ধরিয়ে দেব। কেউ আবার বাঁশ হাতে নিয়ে বিদ্রুপ করে মিছিল করছে। এসব দেখে নিলয়ের রাগে মুখ শক্ত হয়ে যায়, কারণ সে জানে রাজনীতি শুধু পোস্টার আর মিছিল না, এটা ক্ষমতার যুদ্ধ। আর এই যুদ্ধ অপমান ও অস্ত্র। নিলয় কখনো প্রফেশনালি রাজনৈতিক দলের মানুষ ছিল না। বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতি করেছে ঠিকই, কিন্তু সেটা ছিল মূলত নিজের প্রভাব বজায় রাখার জন্য। মেয়েদের মাঝে জনপ্রিয়তা, ক্যাম্পাসে আধিপত্য, এসবই ছিল তার আগ্রহ। কিন্তু এখন পরিস্থিতি বদলে গেছে। শামসুল আসমির চৌধুরী ধীরে ধীরে ছেলেকে নিজের মতো করে তুলেছে, প্রতিদিন তাকে বোঝাচ্ছে, ক্ষমতা ছাড়া পৃথিবী কিছুই টেকে না। টাকার রাজনীতি পাওয়ার থাকলে মানুষ
মাথা নিচু করে চলে। আর নিলয় সেই কথাগুলো বিশ্বাস করতে শুরু করেছে। তার মাথায় এখন একটাই নাম, হেরা। সে মনে করে যদি ক্ষমতা আর অর্থ তার হাতে আসে, তাহলে একদিন হেরাও তার কাছে ফিরে আসবে, হয়তো ভালোবাসা দিয়ে নয়, প্রভাব দিয়ে। হেরা অবশ্য স্পষ্ট জানিয়ে দিয়েছে। রাজনীতি আর ভালোবাসা এক জিনিস না, ক্ষমতা থাকলেই কাউকে পাওয়া যায় না।